ট্রাম্প যেহেতু বলছে যে আজ রাতের মধ্যেই হয়তো তারা একটি বড় ধরনের হামলা করবে ইরানে, আর এদিকে ইরান খুঁজতেছে যে কোথায় ট্রাম্প বা মার্কিন প্রশাসনের ঘাঁটি বা তাদের মিত্রদের ঘাঁটি সেটা ধ্বংস করে দেওয়া যায়। এই যে অবস্থাটা দিনকে দিন তো কঠিন হয়ে যাচ্ছে। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আনমিউট আমি করে তো হ্যাঁ, জি জি হ্যাঁ, ঠিক আছে সব। জি 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 এখন শব্দ এসছে। আপনাকে ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা এবং যারা এই মুহূর্তে আলোচনায় অংশ নিচ্ছেন সবাইকে, সহলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা সবাইকে। ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন সেই হুমকিটা এই মুহূর্তে আসলে সারা বিশ্বের মানুষকে আতঙ্কিত করেছে। আমি যতদূর বুঝতে পারি যে ইরানের জনগণও নিশ্চয়ই আতঙ্কিত, কারণ যুদ্ধ মানে যেহেতু ধ্বংস, প্রাণহানি, রক্তের খেলা। সেক্ষেত্রে গত এক সপ্তাহ তো সারা বিশ্ব দেখলো যে কি ভয়াবহ একটা প্রলয়ঙ্করী যুদ্ধ চলছে এবং আমেরিকা ইসরায়েল এক পক্ষে, যেখানে ইসরায়েল একাই পুরো আরব বিশ্বকে থরকম্প করে রাখে, সেই জায়গায় আমেরিকা ইসরায়েল দুইটা বৃহৎ সামরিক শক্তি মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ইরানও যথেষ্ট পাল্টা জবাব দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সেই জায়গায় আমরা বুঝতেও পারছি এটাও যে মার্কিন বাহিনী আসলে খুব একটা ভালো সুবিধা করতে পারছে না আমেরিকার বিরুদ্ধে মনে হয়, যার কারণে এত কঠিন হামলার প্রশ্ন এসেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানিদের আচরণ তার কাছে ভালো লাগছে না, তিনি ইরানিদের আচরণে সন্তুষ্ট হতে পারছে না। তো সেই কারণে তিনি আজকে কঠিন হামলা করবেন। তো কঠিন হামলায় কয়েকদিন কম করেননি। এত বিমান, যুদ্ধ জাহাজ, তারপরে বিমানবাহী রণতরী নিয়ে, সাবমেরিন নিয়ে, এরপরে স্থল ঘাঁটি যে সমস্ত রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, এরপরে ইসরায়েল তো আছেই, সবকিছু মিলে এক বিরাট মহারণ সজ্জা এই সমস্ত নিয়ে শুরু করেছে ইরানের বিরুদ্ধে। তারপরেও যখন তিনি এরকম কঠিন একটা হামলা করার কথা বলেন, তখন আমরা আশঙ্কা করছি এবং শঙ্কিত হচ্ছে এবং অনেকে আশঙ্কা করছেন যে তিনি কি তাহলে পরমাণু হামলা চালিয়ে বসেন কিনা, এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে ইরান তার সাধ্যমতো নিজেদের আত্মরক্ষার চেষ্টা করছে, সাথে সাথে কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম অনেকদিন পর রাশিয়া এক ধরনের হয়তো সরাসরি কোনো বক্তব্য না দিলেও ইরানের প্রেসিডেন্টের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারা হচ্ছে ফোনালাপ করেছেন এবং ফোনালাপের পরে পুতিন বলছে যে এই যুদ্ধ যেন বন্ধ করা হয় এবং একই সাথে সংঘাত যেন হচ্ছে আস্তে আস্তে যেন কমিয়ে নিয়ে আসা হয়, এটা যেন আর সামনে দীর্ঘায়িত না হয়। এরকম এই বাস্তবতায় ফোনালাপ, এই বাস্তবতায় আসলে তাদের কোনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া, বিশেষ করে রাশিয়া এবং চীন, সেই জায়গায় এককভাবে ইরান কতদিন এই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে? এটা আসলে অনেকেরই প্রশ্ন ছিল এবং আমি সবসময় বলি যে একটা লম্বা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই এবং ইরান এটা জানতো। আমি যেহেতু দীর্ঘদিন ইরানে থেকেছি, কাজ করেছি তাদের মিডিয়াতে, সে কারণে আমি কম বেশি বুঝতে পারি। ইরান এটা ধারণা করে নিয়েছিল এবং জানতো যে ইসরায়েল এবং আমেরিকাকে কোনো একটা সময় তাদেরকে মোকাবেলা করতেই হবে, তারা সেই পরিস্থিতি তৈরি করবে। সে কারণে তাদের যুদ্ধের একটা প্রস্তুতি কিন্তু আছে। আর তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধেরই প্রস্তুতি আছে, এতে কোনো সন্দেহ নেই। তাদের অস্ত্র ভান্ডার, তাদের সামরিক শক্তি, সেটা আসলেই অনেক বড়, তাতেও কোনো সন্দেহ নেই। এরকম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর এসেছিল সেটি হচ্ছে যে ইরানের এই হয়তো কৌশল যে তারা সময় ক্ষেপণ করছে, তারা যুদ্ধটি হয়তো ধীরে সুস্থে করছে, সেই খবর আছে, কিন্তু একই সাথে কি সেই গণমাধ্যমগুলোও বলছে তাদের বিশ্লেষণে যে এরকম করে যদি ইরান চলতেও থাকে একটা সময় তারও তো অস্ত্র ভান্ডার আসলে যে ফুরিয়ে যাবে যদি না অন্যরা তাকে আসলে সহযোগিতা করে। তখন আসলে যুদ্ধটি কি হবে? কারণ আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল আছে, এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইউকে তারাও যুক্ত হয়ে যাচ্ছে, তারা নানাভাবে হচ্ছে সহযোগিতা করার একটা অবস্থানে আছে। এখানে কিন্তু ইরান একা লড়ছে এই মুহূর্তে ঠিকই, কিন্তু ইরান যে একেবারে একা আন্তর্জাতিক অঙ্গনে একদম বিচ্ছিন্ন ব্যাপারটা তা কিন্তু নয়। তার সাথে রাশিয়া এবং চীনের কৌশলগত 25 বছর মেয়াদী চুক্তি আছে, এটা গেল একটা বিষয়। পাশাপাশি আঞ্চলিক বেশ কিছু শক্তি আছে যারা কখনো কখনো রাষ্ট্রীয় শক্তি, কখনো কখনো রাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ শক্তি। সেক্ষেত্রে এই সমস্ত জায়গা থেকে যুদ্ধ হবে, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধে জড়াবে বা অলরেডি জড়িয়েছে টুকটাক করে।
তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ইরান যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ আরো যে তারা তৈরি করতে পারবে না এটা ভাবার কোনো কারণ নেই। আমেরিকা ইসরায়েলের যেমন অস্ত্র তৈরি হবে, ঠিক তেমনি ভাবে ইরানেরও অস্ত্র সামরিক সরঞ্জাম তৈরি হবে। পাশাপাশি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, আরো বেশ কিছু দেশ আছে যাদের কাছ থেকে তারা অস্ত্র সহযোগিতা পেতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুদ্ধের ময়দানে যেখানে অস্ত্রের প্রশ্ন এবং টাকার খেলা, ইরানের প্রয়োজন হবে অস্ত্র, এবং যারা অস্ত্র বিক্রেতা আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত প্লেয়ার আছে তাদের প্রয়োজন হবে টাকা। সেক্ষেত্রে চড়া মূল্যে অস্ত্র তারাও বিক্রি করতে পারবে। আপনি জানেন হয়তোবা, ইরাক ইরান যখন যুদ্ধ চলেছিল তখন আমেরিকা গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল, যেখানে আমেরিকা ইরাকের পক্ষে ছিল, অথচ আমেরিকা ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল। এবং এই ইরান অস্ত্র কেলেঙ্কারিতে রোনাল্ড রিগান সম্ভবত ফেঁসে গিয়েছিলেন এবং তার নির্বাচনে এবং পরাজয় হয়েছিল, রাজনীতিতে দারুণ ভাবে তিনি পরাজিত হয়েছিলেন। সেক্ষেত্রে যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ বিভিন্ন চ্যানেল থেকে কোনো সমস্যা নেই। রোনাল্ড রেগান ইলেকশনে পরাজিত হননি, ইরান কন্ট্রাক্টে কেলেঙ্কারি হয়েছিল রোনাল্ড রেগানের দ্বিতীয় মেয়াদে। সুতরাং রোনাল্ড রেগান ইলেকশনে হারেননি। তখন আমেরিকা ইরাককে সাপোর্ট দিয়েছিল, কিন্তু একই সাথে ইরানকে সাপোর্ট, ইরানের গোপন অস্ত্র বিক্রির কারণে একটা কেলেঙ্কারি তৈরি হয়েছিল যে ইরান কন্ট্রা কেলেঙ্কারি। সেটার জন্য তার ইলেকশনে পরাজয় হয়নি, উনি দ্বিতীয় মেয়াদ পরিপূর্ণ করেছেন। যে প্রসঙ্গে বলছিলাম যে এখন একটা সবার জন্য উদ্বেগ যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একটা সাংঘাতিক আক্রমণ করবে। এটা 2-3টা কারণে হতে পারে। একটা হতে পারে ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই যুদ্ধটি শেষ করতে চান, সুতরাং উনি একটা একতরফা ভিক্টরি দাবি করতে পারেন যে আমি সব ধ্বংস করে দিচ্ছি, আগামীকাল পরশুর মধ্যে উনি একটা ভিক্টরি দাবি করলেন। সেটা করার চেষ্টা করতে পারেন, করে তারপরে তো ইরানের পক্ষে যুদ্ধ চালানো কঠিন হবে, তখন আন্তর্জাতিক ওপিনিয়ন বলবে যে তুমি তো যুদ্ধ করতে পারো না এখন। সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে সত্যি সত্যি অনেক বেশি ধ্বংস করে দেওয়া, যাতে ইরানের ক্যাপাসিটি অনেক কমে যায়, আমেরিকা ইসরায়েল কিছুটা ব্রিদিং স্পেস পায়, তারপর আবার কিছুদিন পর যুদ্ধটা যাতে কন্টিনিউ করা যায় ভাবে। দেখতেছে যে ইরান যেহেতু যুদ্ধটাকে দীর্ঘায়িত করার দিকে নিয়ে যাচ্ছে, এবং দুজনের কম্পালশন কিন্তু আলাদা। ইরানের জন্য সার্ভাইভাল, সে তো যুদ্ধ শুরু করে নাই, সে আরও টিকে থাকবে। আর ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য তারা তো হম্বিতম্বি করে যুদ্ধে জয়েন করেছে, 24 ঘন্টা শেষ করব, 48 ঘন্টা শেষ করব, 4 দিনে শেষ করব। তার মানে তাকে ভিক্টোরিয়াস হতে হবে। ভিক্টোরিয়াস না হলে তার জন্য তো ইজ্জত পৃথিবীতে থাকে না। এবং কতগুলো জিনিস বিবেচনায় নেয়নি তারা, যে এখানে 24 ঘন্টা শেষ হবে না। এখানে মধ্যপ্রাচ্যে তাদের যে অন্যান্য রিসোর্স আছে, তাদের যে ঘাঁটি আছে রিসোর্স, সেখানে ইরান আক্রমণ করবে সেটা খুব ভালো করে বিবেচনায় নেয়নি। এবং সম্ভবত ইরান এটাও ট্র্যাপ করতে চাচ্ছে যে আমেরিকার ল্যান্ড ফোর্স ইরানে ঢুকাক। তখন কি হবে, ইরান একটা পর্বতমালা আছে, প্রচুর মরুভূমি আছে, গাছপালা আছে, তার পোরাস বর্ডার আছে। ফলে ওখানে গেলে ভিয়েতনাম এবং আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের যে দশা হয়েছে, বছরের পর বছর সেই দশা হবে। এবং আরেকটা যেটা আমরা খেয়াল করি না, ইসরায়েলের অর্থনীতির অলরেডি 12টা বেজে গেছে। আমেরিকার 38 ট্রিলিয়ন ডলারের ঋণ করা অর্থনীতি, আমেরিকার অর্থনীতি আরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরান হয়তো সেই সার্ভাইভ করে করে সেই পথের দিকে নিয়ে যেতে চাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি হয়তো একটা অস্থির রেকলেস মানুষ, তো সেজন্য হয়তো তাড়াহুড়া করতে চাচ্ছে। আর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাম্পের কোনো কথা আমলে নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ এই যে প্যাথোলজিক্যাল লায়ার, কথায় কথায় মিথ্যা কথা বলে, অস্থির চরিত্র। সুতরাং সে যে কোনটা করবে সেটা কাজটি করার পরে কেবলমাত্র বোঝা যায়। অবশ্যই। এবং তার এই অস্থিরতা সারা বিশ্বেই আসলে যেভাবে যুদ্ধ, যেভাবে মানুষে হানাহানি তৈরি করছে, তাতে যেসব শান্তিপ্রিয় মানুষ রয়েছে বা আমাদের মতো ছোট দেশগুলো রয়েছে, তারা নানা ধরনের সমস্যায় পড়েন। যেমন আলোচনা আসলে আবারও আসে সেদিকে, যে এই যে যুদ্ধের কারণে আমাদের যে সংকট সামনে তৈরি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ ঘটনা কিন্তু এরই মধ্যে দেশের মধ্যে অনেকগুলো ঘটেছে। যদি একটু আলোচনাটি এভাবেও শুরু করি, যে ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি হাহাকার হচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না, রীতিমতো যারা গ্রাহক রয়েছেন তারা এক ধরনের মারমুখী হয়ে উঠেছেন। এবং একজনকে কিছুক্ষণ আগে আমরা জানি সম্ভবত ঝিনাইদহে পেট্রোল পাম্পের সেখানকার যারা কাজ করেন তারা মেরেও ফেলেছেন, কারণ ওই তেল কেনা সময় হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো একটু বিস্তারিত পরে জানা যাবে। এই যে পরিস্থিতি, হঠাৎ করে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এইটি আমরা কিভাবে নিরসন করব? এটা প্রথম কথা হচ্ছে জ্বালানি মজুদ যা আছে সেটা তো আছেই। রতন ভাই বলছিলেন একটু আগে যে সরকার তো আন্তরিকভাবে ব্যবস্থা নিচ্ছে, এবং একটা নতুন সরকার ক্ষমতা এসে আপনাকে তো ধৈর্য ধরে এটা দেখতে হবে। সরকারের দিক ঠিক আছে, কিন্তু সরকারের যেটা উচিত হবে, মজুদ এবং যা আছে সেটা তো আপনি চট করে বাড়াতে পারবেন না। যেটা খুবই ইম্পর্টেন্ট এখন সরকারের জন্য করা, সেটা হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যে ভাই অসুবিধা হবে না, প্যানিক বাইংয়ে আপনারা যান না। এই যে আপনি লাইন দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পের আশপাশে,
সবাই কিনতে চাচ্ছে, এটা কিন্তু প্যানিক বাইং এর অংশ। মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এখান থেকে মানে সরকার বা ওপিনিয়ন লিডার যারা আছেন তাদের জনগণকে একটু বোঝানো দরকার হবে যাতে প্যানিক বাইংয়ের যে না দেন। কারণ প্যানিক বাইংয়ে কি হবে, এখানে কিন্তু ওই যে তথাকথিত সিন্ডিকেট যারা তেল নিয়ে মানে তেল বিক্রিটা সরকারি নিয়ন্ত্রণে, কিন্তু তারপরে তো কিনে অনেকে ব্ল্যাক মার্কেট সেল করতে পারে, ওইটার সুযোগটা অনেকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মানুষ যদি শান্ত থাকে, চিন্তা করেন যে যা হবার তা তো হবে, যদি আজকে তেল একেবারে না থাকে তাহলে কি বাংলাদেশ মারা যাবে নাকি? নিশ্চয়ই না। তার মানে আপনাকে পরিস্থিতি ফেস করতে হবে। পরিস্থিতি ফেস করার জন্য শান্তভাবে ফেস করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যেহেতু মজুদ আছে, আপনার তো ভয়ের কোনো কারণ নেই। আর সরকার তো বলছে যে তেল দেবো না, এত বলেনি, বলছে আপনি পাবেন, এই পরিমাণে পাবেন, তো আপনার আশ্বস্ত না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখানে আমার মনে হয় নাগরিকদেরও দায়িত্ব আছে যে প্যানিক বাইংটা ঠেকানো দরকার। কারণ আমার কাছে মনে হচ্ছে প্যানিক বাইং হচ্ছে এখন 1 নম্বর সমস্যা। মানে রিয়েল প্রবলেমের চেয়ে বড় প্রবলেম হচ্ছে আতঙ্ক। এটি আসলে কিভাবে হচ্ছে সমাধান করা যাবে কামরুজ্জামান রতন? মানে আসলেই তো ঘটনা তো তাই। একটা মানে আপনার বুঝতে হবে, একটা হলো যে আমার জ্বালানি তেলের যে সংকট, এটা হলো একটা আমার প্রয়োজনীয়তা। আরেকটা হলো মজুত করার মানসিকতায় আমি সেটাকে আতঙ্কিত করার জন্য আমি সেটা করলাম কিনা। আমার মনে হয় এই ধরনের ক্রাইসিসের সময় মানুষ অবশ্যই মানবিক হবে এবং কোন ধরনের প্রপাগান্ডার মাধ্যমে এবং মজুত করে একটা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য বা সাধারণ ভুক্তভোগী মানুষকে এক্সট্রা আরো প্যারা দেওয়ার জন্য এই জিনিসগুলো কারুই করা মানে উচিত না কি। সেই ক্ষেত্রে আমরা গণসচেতনতা এবং সামাজিক যে আমরা রাজনৈতিকভাবে যে বিভিন্ন দল আমরা মানুষের পাশে থাকবার যে অঙ্গীকার করি, আমার মনে হয় জ্বালানি তেলের যে সংকট, এটার সাথে পেট্রোল পাম্পগুলোতে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে তাড়াহুড়া না করে এবং তাদেরকে আজকে যে আপনার ক্যাজুয়ালিটি হলো ঝিনাইদহে যেটা বললেন, দেখেন এই ধরনের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, কিন্তু কোন ধরনের প্রপাগান্ডার পিছনে আতঙ্কিত করে মানুষকে এইভাবে একটা সমাজ বা রাষ্ট্রকে আনস্টেবল করার মাত্র কিছুদিনের মধ্যে যে আমার একটা সরকার আন্তরিক কিনা। সরকার তো প্রথমেই জানিয়ে দিয়েছে তার 45 দিনের মতো মজুদ আছে। প্রোপাগান্ডার কথা যে আপনি বলছেন, মানুষের ভিতরে যে প্যানিকটা তৈরি হয়েছে সরকারের এই বক্তব্যের পরে, আমরা কিন্তু এটি নিয়ে খুব একটা বাইরে আলোচনা করা বা কোথাও মজুদ আছে বা পাওয়া যাবে না, আর এই বিষয়টি কিন্তু আসলে সামনে উঠে আসেনি। ডক্টর ইজাজ হোসেন, এই কারণে আমি বলবো এখন যে ধরনের কিউ লাইন চলতেছে পেট্রোল পাম্পগুলোতে, আমরা তো অবশ্যই আতঙ্কিত করছি এই বোধ তেল চলে যাবে, আরে তেল চলে যাবে, এই যে একটা পারসেপশন তৈরি হয় আমার মানে কি বলবো আন্দাজের উপর, এইটাই আমাকে রুখতে হবে এবং গণসচেতনতার মাধ্যমে প্রথম আমাকে সংযমী মনোভাব হতে হবে। সেটা আমার এই যে আপনার প্রিজার্ভনেস, যেটা আমি অবশ্যই সংরক্ষণের জন্য আমি করব না। আমি আজকে এমনও হয়েছে একটা 10 লিটার নিয়ে গাড়ি গেল, 10 লিটার নিয়ে আবার পরক্ষণে করছে কি সে এই তেলটাকে বিভিন্ন পাইপ দিয়ে সেকে আবার সে আরেকটা লাইন ধরতেছে। তার মানেটা কি, আপনি 10 লিটার নিয়ে একটা মানুষ স্বাভাবিক যে জীবনযাত্রার মধ্যে সে তার জীবনটা চালাবে, আরেকজন ভবিষ্যতে আরো 7 দিনের জন্য যদি মজুদ করে, এইখানে হলো সংকট। আমরা জানি যে আগামীকাল থেকে রেশনিং পদ্ধতিতে এই তেল জ্বালানি এই তেলগুলো দেওয়ার নির্দেশনা শুরু হচ্ছে বা কার্যকর একটা অবস্থার মধ্যে হয়তো যাবে আনুষ্ঠানিকভাবে। যদি আমি মানি এটা তো আমার কিন্তু হচ্ছে আপনি একটা মানুষকে কিভাবে আইডেন্টিফাই করবেন যে উনি এই এক পেট্রোল পাম্প থেকে 10 লিটার নেওয়ার পরে আরেক পেট্রোল পাম্পে গিয়ে উনি আরো 10 লিটার নিচ্ছেন না, এটি আইডেন্টিফাই কিভাবে করবেন? ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে প্রশ্ন। সচেতন হতে হবে। সচেতনতা তো আসলে এইটা তো এই জিনিসটা তো আসলে সাধারণ মানুষ তো শুনছে না এখনো, যা শুধু সরকারের পক্ষ থেকে খবর যখন এসছে যে মাত্র 45 দিনের মজুদ আছে, তারপর শোনার পর থেকেই তো এখন হচ্ছে অস্থিরতা তৈরি হয়ে গেছে। 45 দিন এখনো তো পার হয়নি। ডক্টর ইজাজ হোসেন, না এখন মানুষের ঘরে ঘরে গিয়ে তো আমি কি কাউন্সিলিং করে তো মানুষকে আমি সচেতনতা করতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট রেশনিং প্রথা মানি হলো সেইখানে একটা দেখবেন যে ভোটার আইডি প্লাস হলো যে আমার এনআইডি কার্ড দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। আমি মনে করি বিশ্বের এই পরিস্থিতির মধ্যে কাউকে গায়েল না করে বা এটার মধ্যে একটা সুযোগ না খোঁজে, আমরা মনে করব যে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, এই নাগরিক হিসেবে দায়িত্বের কথা শুনছি, কিন্তু সরকারের দায়িত্বের জায়গাটি সাধারণ মানুষ আসলে জানতে চায়। ডক্টর ইজাজ হোসেন, ধন্যবাদ। আমার কাছে প্রশ্নটা কি আপনার, এই যে সচেতনতার দায়িত্ব খালি শুধু নাগরিকদের উপরে যে আসছে, সরকারের আসলে জায়গাটি পরিষ্কার তো হচ্ছে না মানুষের ভিতরে। আমি প্রথমে একটা আপনাকে প্রশ্ন করি, সেটা যে 45 দিনের কথাটা এটা আনলেন, জি, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটি তো মাননীয় মন্ত্রী বলেছেন। কবে বলেছেন? এটা 2-3 দিন আগে তিনি যখন পেট্রোল পাম্পগুলো যখন সিদ্ধান্ত হয়েছে যে আপনি যতগুলা নিউজ পেপার যতগুলা তথ্যতে
এটা এখন সরকার করেছে না জার্নালিস্টরা করেছে না কে করেছে, এই 45 দিন কি 14 দিনের বলেছিল ডিজেল, এবং এটা কমতে কমতে, কারণ আমার কাছে তো জার্নালিস্টরা রেগুলারলি আসে, আমি যখন বললাম যে আমি তো জানি যে ও কয়েকদিনের পরে যে 10 দিন 11 দিন, স্যার না ওর থেকেও কম। তা আমার কাছে রিলায়েবল ইনফরমেশন আছে যে ডিজেলের মজুদ অত্যন্ত শোচনীয় অবস্থায় চলে গেছে, এবং 45 দিনের আপনি, আমি জানি না তথ্য কোথায় পেয়েছেন, এবং আপনি প্রত্যেকটা নিউজ টিভি চ্যানেলে আপনি যদি দেখেন 3-4 দিন আগে এই নাম্বারগুলো খুব স্পষ্টভাবে উঠেছিল, তখন উঠেছিল ডিজেল 14 দিন, তারপরেও 3-4 দিন চলে গেছে, তারপরে আমি যেটা তথ্য পেয়েছি 2 দিন ওনাদের যে স্বাভাবিক যেটা বিক্রি হয় তার ডাবল বিক্রি হয়েছে, এবং তারপরে খুব শোচনীয় অবস্থায় চলে গেছে ডিজেলের আমি জানি না এখন কোনো পাম্প কিন্তু খোলা নাই এখন, এটা কি কারণে খোলা নাই আমি জানি না। তো এখানে অনেকগুলা তথ্য মিসিং, হ্যাঁ কিছু একটা ঘটছে, সেটা আপনিও জানেন না হয়তো ভালো করে, আমিও জানি না। হ্যাঁ, তো এখানে একটা শোচনীয় অবস্থায় আমরা চলে গেছি। অবশ্যই মন্ত্রী যদি 3 দিন আগে যেটা বলে থাকে, আমি রিকোয়েস্ট করব ওনারা আজকের একটা পরিস্থিতি আপনারা প্লিজ কালকে সকালে গিয়ে আপনারা ওনাদের কাছে পরিস্থিতি। আমি এবার আরেকটা কথা বলি, আই ডোন্ট নো আপনাদের মনে আছে নাকি, আওয়ামী লীগ সরকারের সময় তখনকার প্রধানমন্ত্রী এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছিল, তখন উনি বলেছিল যে পেট্রোলের তো কোনো প্রবলেম নাই, পেট্রোল তো আমাদের দেশে যথেষ্ট আছে, হ্যাঁ এইটার তো আমদানি করতে হয় না। উনি মোটামুটি কথাটা ঠিকই বলেছেন, আমাদের আমদানি করতে হয় যেটাকে বলি আমরা হাই অকটেন ব্লেন্ডিং কম্পাউন্ড, যেটা তার মানে আমাদের যে পেট্রোলটা আছে এটাকে অকটেন বলা চলে না, তা আমরা খুব হাই অকটেন নাম্বার ইম্পোর্ট করে এটার সাথে মিশিয়ে অকটেন বানাই এবং সেটা আমরা বিক্রি করি। তো আমাদের মূলত দেশে কিন্তু যেটি পেট্রোল আর অকটেন বলি, এটার খুব অল্প কিছু ইম্পোর্ট করতে হয় এটার মানটাকে উন্নতি করার জন্য, তো এটার তো কোনো শর্টেজ হওয়ার কথা না। এবং আমি দেখলাম, আমি জাস্ট 2 দিন আগে 3 দিন আমি আমার গাড়িতে ডিজেল ভরে ফেললাম, সেই দিন পর্যন্ত যে যাচ্ছিল তাকে দিচ্ছিল, গাড়ির লাইন সাংঘাতিক লম্বা হয়ে গেল, মোটরসাইকেলের লাইন লম্বা হয়ে গেল। এইখানে আমাকেও এই তথ্যটা বার করতে হবে, কেন there is no shortage, বাংলাদেশে আমরা প্রডিউস করি, আমাদের যে কন্ডেন্সেট যেটা বলে এটা তো পেট্রোল বেসিক্যালি, আমাদের তো কোনো শর্টেজ নাই, তো কেন এই ঘটনা ঘটছিল? এখানে অনেকগুলা মিসিং ইনফরমেশন আছে যেটা বোধহয় মানুষের কাছে ভুলভাবে চলে গেছে। এই সরকারকে আমি কোনো দোষ দিতে পারবো না, মাত্র 10 দিন হয়েছে, এর কিছু নাই, এইসব সমস্যা ক্রিয়েট করে গেছে এর আগের সরকার, এবং ইন্টারিম গভর্নমেন্ট এগুলাকে সলিউশন করার কোনো উদ্যোগ নেয়নি। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, আমি যেটা শুনতে চাই এই সরকারের কাছ থেকে, ইয়েস এইটা আমাদের সমস্যা, কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে এইগুলাকে ট্যাকেল করার জন্য অদূর ভবিষ্যতে আমরা এই প্রোগ্রাম নিব, এবং এগুলোর অনেকগুলা কিন্তু আমরা ইউক্রেন রাশিয়া যখন করা যায় না, কিন্তু কথা হচ্ছে ব্লেম করা যায় না, কিন্তু ঘটনা তো ঘটছে, তাদেরকে তো ট্যাকেল করতে হবে। আমি মনে করি না যে ট্যাকলিংটা ভালো হচ্ছে, কারণ সবকিছু তো অ্যাকচুয়ালি এর হাতে না, মন্ত্রীর হাতে, অনেক কিছু তো কে বলে পাম্পের লেভেলে ঘটছে। তো এই সবগুলোকে আমলে নিয়ে একটা ভালোভাবে আমি মনে করি এটাকে ট্যাকল করা উচিত। কারণ আপনি যেটা বললেন 2টা চলে এসেছে অলরেডি, এটি সত্যি হয় তাহলে খুবই ভালো খবর, কিন্তু সত্যি যদি না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে, কারণ এখন পর্যন্ত ডিজেলের অবস্থা অত্যন্ত শোচনীয়। অবশ্যই, এবং এই 2টি জাহাজ হয়তো চলে আসার পরেও যেটি প্রশ্ন বা আতঙ্কের জায়গা থাকে যে সেটি ঠিকমতো আসলে বন্টন হবে কিনা, নাকি মজুদ হয়ে যাবে, ম্যানেজমেন্টটা এখানে কতটুকু এবং আন্তরিকতার ব্যাপার থাকবে, সেটা এই গভর্নমেন্টের উপর অবশ্যই গভর্নমেন্ট যত্নশীল, এবং গভর্নমেন্ট এইভাবে কেয়ারফুল থাকবেই।